হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর একটি পাঠ্য ছোট গল্প প্রিয়ম্বদা দেবীর লেখা আমার ময়ূর এটি নিয়ে আলোচনা করব। চলো লেখিকার লেখা আমার ময়ূর ছোট গল্পটি পড়ে নেওয়া যাক। পাখি কে না ভালোবাসে? তাদের গান, তাদের চলাফেরা, সুন্দর ভঙ্গি কার না মন হরণ করে। তাহলে এখানে প্রথমেই বোঝা যাচ্ছে আমাদের লেখিকা পাখি ভীষণ ভালোবাসে। অনেকের বাড়িতেই পোষা পাখি থাকে, তোমাদের কারো কারো থেকে থাকবে। তাই আমাদের যেমন পাখি পছন্দ অনেকেরই, ঠিক তেমন লেখিকারও পাখি ভীষণ পছন্দ। তাদের সমস্ত কিছুই তার ভালো লাগে। বিশেষত তাদের যা আছে আমাদের তা নেই। তারা উড়তে পারে, পাখা মেলে দিয়ে আলো আর বাতাস সাগরে সাঁতার দিতে দিতে কোথায় চলে যায়, আমরা ঘরে বসে বসে দেখি। তাহলে পাখিকে ভালো লাগার অন্যতম একটি বিশেষ কারণ কি না, পাখিরা উড়তে পারে, আমরা মানুষরা তা পারি না। আমাদের মন উড়ু উড়ু করে, তবু গাছের মতো এক জায়গায় পোঁতা হয়ে আমরা আমাদের মনের ডালপালা নেড়েই মরি। আমাদেরও মনে মনে শখ জাগে উঠতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু তা তো সম্ভব না। তাই কেবল দেখতেই থাকি আর মনে মনে জল্পনা কল্পনা করি। চলতে পারি নে, অর্থাৎ আমরা চলতে পারি, পাখির মতো উড়তে পারি না। তাই এই আকাশ বাতাসের সঙ্গী বহু দেশ দেশান্তরের সংবাদবহদের আমাদের বড় রহস্যময় মনে হয়। তাদের সব খবর জানতে ইচ্ছে হয়। পাখিরা কিভাবে ওড়ে, কোথায় যায়, কিভাবে তাদের দিন যাপন হয় তা কেবল জানতে ইচ্ছে করে, কিন্তু সম্পূর্ণ জানা যায় না। খাঁচায় পুরে রাখলে তাদের উপর একটু অত্যাচার হয়। তাই আমি একবার একটি ময়ূর পুষেছিলাম। তাহলে পাখিকে খাঁচায় বন্দি রাখলে তার তো কষ্ট হবে, তাই একরকম অত্যাচার করা। লেখিকা একবার ময়ূর পুষেছিলেন। ময়ূর সচরাচর পুষতে দেখা যায় না। আমরা চিড়িয়াখানায় দেখতে পারি ময়ূর, বাড়িতে সচরাচর দেখা যায় না, কিন্তু লেখিকা একবার ময়ূর পুষেছিলেন। সেই কাহিনীটাই আমাদেরকে শোনাবে, শোনো তোমরা। সেটি যখন প্রথমে এলো তখন ছোট্ট কচি ময়ূর বাচ্চা। ময়ূর ছানা কি মুরগি ছানা বোঝা কঠিন। তাহলে ময়ূর ছানাটি যখন পুষেছিল, সেই প্রথম দিন যখন লেখিকার বাড়িতে আসলো, তাকে দেখে যেন মনে হয় ছোট মুরগির বাচ্চা যেমন হয় না বাড়িতে পোষে, ঠিক তেমন। কথায় বলে ও যেন একটি ময়ূর ছানা, তার মানে বাচ্চা বয়সে কুশ্রী ক্রমে সুন্দর হয়ে ওঠে। তাহলে যেটাকে আমরা মুরগির ছানা বলে মনে হতো একদম কুশ্রী দেখতে, ময়ূর মানেই কি সুন্দর পাখি, রঙিন পাখি, কিন্তু তার কোনো চিহ্ন মাত্র নেই, কুশ্রী দেখতে, মানে একটু খারাপ দেখতে। কিন্তু যত সেই ময়ূর ছানাটি ধীরে ধীরে বড় হতে লাগলো, ক্রমেই সে সুন্দর হতে লাগলো। এরও তাই হলো। প্রথম যখন এলো তখন না ছিল তার মাথার ওপরে বঙ্কিম চূড়া। তোমরা ময়ূর অনেকে দেখে থাকবে, ময়ূরের মাথায় একটি উঁচু মতো অংশ থাকে না, সেটাকে বলা হচ্ছে বঙ্কিম চূড়া। না ছিল তার চাঁদের টুকরো দিয়ে সাজানো ছড়ানো বিচিত্র পুচ্ছ। চাঁদের টুকরো কেন বলেছি? ময়ূর পালকের প্রতিটার মধ্যে একটা আস্তরণ আছে না, সেগুলোকে চাঁদের টুকরোর সঙ্গে তুলনা করেছে। গায়ের বর্ণ একেবারে মাটির মতো, শুকনো ঘাসের মতো, একেবারে যেন হালকা কালার, কোনো রঙিন ভাব, রঙিন আভা তার মধ্যে নেই। এরকম কখন ছিল? যখন প্রথম এসেছিল। ভালো করে খেতে পারতো না, তাই তাকে হাতে করে খাইয়ে দিতে হতো। ময়ূর ছানাটি খুব ছোট ছিল, তাই সে নিজে খেতে পারতো না ঠিক করে, লেখিকা হাতে করে তাকে খাইয়ে দিত। নিজের শক্তি নেই, তবু লোভটি পুরোপুরি ছিল। তাহলে ময়ূর ছানাটি একটা মজার ভঙ্গিতে খাবার খেত। কি সেই মজার ভঙ্গি? দেখো, মুখে যতটা ধরে খাবল দিয়ে তার চেয়ে বেশি মুখে পুরে, তারপর গিলবার সময় হয় মুশকিল। তাহলে আমাদের মুখেতে যতটা খাবার ধরবে ততটাই যদি আমরা পরিপূর্ণ করে ঢুকিয়ে দিই, আমরা কি আর সেটাকে চিবিয়ে গিলতে পারবো, গলা দিয়ে নামাতে পারবো? পারবো না।
কিন্তু ময়ূর ছানাটি সেটিই করত। তখন গিলবার সময় তো মুশকিল হতো, তখন চোখ বুজে ঘাড় বাঁকিয়ে অনেক চেষ্টায় সেটি গলাধঃকরণ হতো। অবশেষে অনেক কষ্টের পর গলা দিয়ে সেই খাবারটা নামতো। হওয়া মাত্র আর সে কষ্টের কথা মনে থাকতো না। আবার যখন দ্বিতীয় গ্রাসটি নিত তখনও ঠিক একই ব্যাপার। ওই বেশি করে মুখ ভর্তি করে নিয়ে নেবে, আর চিবাতেও পারবে না, গিলতেও পারবে না, দিয়ে আবার চোখ মুখ মাখাবে, নানা রকম ভঙ্গি করবে। তখন তোমাদেরও বাপু কারো কারো ওই দোষ আছে, মুখে যতটা ধরে তার চেয়ে বেশি ভরে বিষম বিষম খাবার জোগাড় করো। ওটা ভালো অভ্যাস নয়। তাহলে আমাদের মানুষদেরও ওই অভ্যাস কারো কারো রয়েছে। দিব্যি পেট ভরে খেয়ে কিছুকালের জন্যে সে নড়াচড়া বন্ধ করে এক কোণায় পড়ে থাকতো, সে বিশ্রাম নিত। চিংড়ি মাছ আর মোটা ভাত খেতেই সে বেশি ভালোবাসতো। তার ফল ধান চালের ওপর তেমন বেশি আগ্রহ ছিল না। তাহলে ময়ূরটি কী কী খেতে ভালোবাসতো? চিংড়ি মাছ আর মোটা ভাত, অর্থাৎ মোটা চালের তৈরি হওয়া ভাত। আর কিছু সে বিশেষ খেত না। খাবার যত্নে সে শিগগির বেশ বেড়ে উঠল। তাই লেখিকা যত্ন করে খাওয়াচ্ছে, তাই ময়ূরটি ধীরে ধীরে ছোট্ট ছানা থেকে বড় হতে লাগলো। তখন তার সর্বাঙ্গে রঙের লীলা দেখা দিল। মাথার চূড়াটি বেড়ে উঠে সোনালি সবুজে ভরে উঠল। তাহলে ময়ূর বলতে আমরা যা বুঝি রঙিন, সেই রঙিন আভা তার মধ্যে যেন ধীরে ধীরে ছড়াতে লাগলো। বাতাসে সেটি যখন কাঁপতো তখন সুন্দর দেখাতো। গায়ের মাটির বর্ণ সোনালি সবুজে নীলে মিশিয়ে যাকে ধূপছায়া আর ময়ূরকণ্ঠী রং বলে তাই হলো। তাহলে এতদিন যে শুকনো ঘাসের মতো মাটির মতো রং ছিল গা, সেটা এখন ময়ূরকণ্ঠীর নীল, যেটাকে আমরা বলি সবুজ ময়ূরকণ্ঠী নীলে ভরে গেল। একটু নড়াচড়া করলে নীল বিজলি আলোক শিখার মতো একটা কিরণ তার গায়ের উপর ঢেউ খেলিয়ে যেত। সে নড়লেই যেন মনে হতো নীল রঙের কোনো বিজলি, কোনো জ্যোতি আলো নড়াচড়া করছে। পুচ্ছটি যেমন বড় হয়ে ছড়িয়ে পড়তে লাগলো, তেমনি তাতে নীলকান্তমণির খণ্ড খণ্ড চাঁদ দেখা দিল। তাহলে ময়ূরপুচ্ছের প্রতিটাই নীল নীল গোল দেখা যায় না, রঙিন, সেটাকেই নীলকান্তমণির খণ্ড চাঁদের সাথে তুলনা করা হয়েছে। নীলকান্তমণি কি? নীল রঙের মণিকে, নীল রঙের হিরেকে বলা হয় নীলকান্তমণি। সেরকম ঝকমক করতো। নীলকান্তমণি যেমন আলোয় পড়লে ঝকমক করে, সেই ময়ূরটিও যেন আলোয় পড়লে রোদে পড়লে ঝকমক করে উঠত। তার চেহারা যেমন চোখ ভোলানো, ধরন গতিভঙ্গি তেমন মন ভুলানো হলো। ভারী দুষ্ট, অতিশয় মিষ্টি। তাহলে সে এত সুন্দর কিন্তু খুবই দুষ্টু, কিন্তু এত মিষ্টি তার থেকে চোখ ফিরিয়ে থাকাই যেত না। আমি সকালে যখন ভাড়ার দিতে তরকারি করতে যেতাম, সেও আমার সঙ্গে সঙ্গে চলতো। তার বরাদ্দ চাল ধান তার পছন্দ হতো না। তার আগেই আমরা জেনেছি চাল ধান তার মোটেই পছন্দ না। তার কি পছন্দ? চিংড়ি মাছ আর মোটা চালের ভাত। আমার গোছানো জিনিস ঠুকরে চারিদিকে ছড়িয়ে দিত। দাসীরা যদি তাড়া দিত তবে উল্টে তাদের তাড়া করত। তাহলে ময়ূরটি কেমন দুষ্টু, খালি দেখো কি করত। ঘরে নোংরা করত, ঘর সুন্দর করে সাজানো আছে, সে ঠোকর দিয়ে দিয়ে ফেলে দিত, নোংরা করত। দাসীরা যেই তাকে বাধা দেবে তাকে সে ঠোকরানোর জন্য তেড়ে যেত। আমি বকলে কিংবা মারবার ভান করলে দাঁড়িয়ে চোখ মিটমিট করত। হয়তো বা আরও দুষ্টু হয়ে বেশি করে ছড়িয়ে দিয়ে পাখা ছড়িয়ে আমার সম্মুখে এসে দাঁড়াতো। ভাবখানা যে আমায় বুঝি মারবে, মারতে আর হয় না। তাহলে তার ভাবভঙ্গি দেখেই লেখিকার মারতে পারতো না, মারতে আর হতো নাই। সত্যি তার দুষ্টু মিষ্টি ভাব দেখে তাকে কোলে টেনে নিতে ইচ্ছে করতো। আমি শুধু হাসতাম। তাহলে লেখিকা কেবল শুধু হাসতেই পারতেন, তাকে শাস্তি আর দিতে পারতেন না। সে এত মিষ্টি, এত সুন্দর ছিল। আহ্লাদ পেয়ে পেয়ে সে আদুরে ছেলের মতো আবদেরে হয়ে উঠেছিল। সমস্তক্ষণ পায়ে পায়ে ফিরত। অর্থাৎ লেখিকা যেখানেই যাবে পায়ে পায়ে চলতেই থাকবে। আমাদের বাড়িতে পোষা কিছু থাকলে হয় না যে যেখানেই যাবে দেখবে সঙ্গে সে যাবে, তেমন ময়ূরটিও হয়ে গিয়েছিল।
কাজকর্মের সময় তার দিকে মন দিতে না পারলে কাপড় ধরে টানতো। নানা রকম কাজ নিয়ে ব্যস্ত ময়ূরটির দিকে একটুও মনোযোগ না দিলে সে কাপড় ধরে টেনে তা জানান দিত। আমি যখন বসে বসে লিখতাম আমার চৌকির হাতায় এসে বসতো। চেয়ারের হাতল যেমন হয় সে সেরকম হাতাতে এসে বসতো কে ময়ূরটি উড়ে। তবু যদি তার দিকে না চেয়ে দেখতাম তাহলে আমার হাতে ঠোকর দিত। এলো চুলের গুচ্ছ ধরে টানতো। চুল খোলা থাকতো, খোলা চুলকে বলা হয় এলো চুল। সে এলো চুলের গুচ্ছ ধরে টানতো। কাজেই অমনোযোগের ভান বেশিক্ষণ রক্ষা করা কঠিন হতো। তাহলে ময়ূরটি কাছে থাকলে তার দিকে মন দিতেই হবে, না হলে সে নানা রকমভাবে মনোযোগ আকর্ষণ করেই তারপর ছাড়বে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন আমার ময়ূরের বাকি অংশটুকু তোমাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।